যে রিপোর্টটা ছিল পুরাপুরি হয়েছে সবসময় জোরদারি দেওয়া হচ্ছে। এই যে সুপ্রিম কোর্ট জাস্টিস নিয়োগ করা হয়, জাস্টিস সরাই দেওয়া হবে, ষোড়শ সংবিধানের কথাবার্তা হইতেছে। এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে প্রেসিডেন্টটা কে? রাষ্ট্রপতি হচ্ছে মোটামুটি এই সংবিধানে তলবিবাহক প্রধানমন্ত্রী। দরকার নাই তো। আপনি অ্যামেন্ডমেন্ট করতে যাবেন। ধারা আছে। এখন কনস্টিটিউশনটাকে সেভাবে নিয়ে আসেন। কিন্তু আমি ভালো করে জানি রাজনৈতিক দলগুলো এগুলো ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব করে। যে পার্টির নেত্রীকে পায়ে ধরে সালাম করেন। থাকে না। আপনি সালাম অবশ্যই করবেন। কিন্তু পথ পরপর সালাম করছেন, মেসেজটা কি? আপনি তো পার্টি। উনি হচ্ছেন যেকোনো একটা পার্টিতে একটা উপজেলা লেভেল নেতা চেঞ্জ করতে পুরা পার্টিশিপ কে লাগে? কেন লাগবে? সংবিধান পরিমার্জনের পক্ষে। কিন্তু নতুন একটা কনস্টিটিউশনটি করা হবে এবং সেই জন্য যে সময় প্রয়োজন হবে, তাতে করে কিন্তু আমাদের অনেকটা বাহুল্যতা বেড়ে যাবে। আমি বলেছি এই সংবিধানের সবকিছু খারাপ না। যে ধারাগুলো আমাদের এখানে আছে ধারাগুলো প্রযোজ্য হয় নাই। এগুলি প্রয়োগ করা হয় নাই কিন্তু। যেমন ধরেন রাষ্ট্রপতি যে ক্ষমতা আছে ভারসাম্য তো নাই। এখন যখন আপনি বলতেছেন রাষ্ট্রপতির ক্ষমতা কি বলতেছেন? প্রেসিডেন্ট মাত্র কি করবে? প্রধানমন্ত্রী ২ টি পদ ছাড়া। চিফ জাস্টিস রাষ্ট্রপতি ছাড়া সব কাজ তিনি করবেন। আবার আরেক জায়গায় লেখা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়া কোন কাজ করবেন না। এই যে বৈসাদৃশ্য কথাগুলো আছে এগুলি কিন্তু ডিলিট করার ব্যাপার আছে। অর্থাৎ এগুলি কিন্তু অ্যামেন্ডমেন্ট করার ব্যাপার আছে। রিডাকশন রিডাকশন করতে পারেন, এডিশন করতে পারেন। এটা ধারাবাহিক প্রক্রিয়া। সংবিধানটা ইটসেলফ ডকুমেন্ট হয়ে গেছে কিন্তু এটা। এখানে যে একটা সংবিধান তো সাধারণত এটা ধারাবাহিকভাবে চলে। এটা তো সংস্কারটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত চলবে রাষ্ট্রের। যখন যেটা প্রয়োজন যুগের সাথে সামঞ্জস্যতা হয়ে যেতে পারে এটা। সেই ক্ষেত্রে যেগুলো আমরা চাচ্ছি এখানেই সম্ভব। কিভাবে সম্ভব? সম্ভব। যদি মনে করেন সরকার সম্ভব, সম্ভব। সম্ভব না, সম্ভব না। ব্যাপক কিছু করতে হবে না তো। প্রয়োজনও নাই। যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে এত বাড়ায় দেওয়া হয়েছে, ওগুলো কাটাকাটি করে দেন। করে সে সাইড করে দেন। নির্বাচন কমিশনের ক্ষমতাটা ওদের নির্বাচন কমিশন সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটিউটরি বডি। এটার বাজেটটা সংসদ থেকে আসবে। সুপ্রিম কোর্টের বাজেট কই থেকে আসবে? সংসদ থেকে আসবে। সুপ্রিম কোর্টকে পুরো স্বাধীন করে দেন। এবং এই যে লোয়ার কোর্টটা, সারোয়ার তো আইনজীবী। লোয়ার কোর্টকে ল মিনিস্টার রাখা হইছে। কেন রাখা হইছে? দুর্নীতি করার জন্য। প্রত্যেক সরকার রাখছে কিন্তু। এই সরকার রাখবে কিন্তু। কারণ এই সুবিধা আছে কিন্তু এটা। নির্দলীয় হোক, স্বদলীয় হোক। এখন লোয়ার কোর্টকে যখন আপনি সুপ্রিম কোর্ট দিয়ে দিবেন এবং সুপ্রিম কোর্ট মানে কি? মানে কি শুধু উপরের কোর্ট? যত কোর্ট আছে এই কোর্ট সবই সে দেখবে। সে এটাও কিন্তু জোরাদারি দেওয়া হয়েছে। মাজদার হোসেন যে রিপোর্টটা ছিল পুরাপুরি হয়েছে? সবসময় জোরদারি দেওয়া হচ্ছে। এই যে সুপ্রিম কোর্ট জাস্টিস নিয়োগ করা হয়, জাস্টিস সরাই দেওয়া হবে, ষোড়শ সংবিধানের কথাবার্তা হইতেছে। এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে প্রেসিডেন্টটা কে? রাষ্ট্রপতি হচ্ছে মোটামুটি এই সংবিধানে তলবিবাহক প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি যারা হন তারা মোটামুটি প্রধানমন্ত্রী চয়েস হন কিন্তু। উনি কিন্তু দলের যেই হন না কেন প্রধানমন্ত্রী উপরে না কিন্তু। অর্থাৎ প্রধানমন্ত্রীকে মেনেই তিনি আসতেছেন। তো যার মাথাটা প্রধান নিচে থাকে এবং তিনি অ্যাপয়েন্টেড হয়ে যান, তিনি মাথা পেবেন কিভাবে? আমরা আব্দুর রহমান বিশ্বাসকে দেখেছি। এর আগে যারা আছে তারাও দেখছি এবং এই যে রাষ্ট্রপতি যিনি আছে, আমি সম্মান দেখায় তাকে বলছি। তার চেয়ারটা অনেক বড়। রাষ্ট্রের অভিভাবক তিনি আমাদের। তিনি তো বলেছেন, "আমি ৩ বছর চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদক মুছিয়ে নেওয়ার জন্য। আমার সৌভাগ্য হয়নি।" আমি প্রতিবাদ করেছি টকশোতে সেদিন। যে আপনি মাত্র অ্যাপয়েন্টমেন্ট হইছেন। আপনি কেন বলতে গেলেন এই কথাটা? কিন্তু আপনি ছোট হইছেন তো। ছোট না। উনি চিন্তা করছেন, উনি নাম সর্বস্ব। ওই যে বলে ফিগারেট প্রেসিডেন্ট। এই ফিগারেট প্রেসিডেন্ট আমরা চাই না তো। আমরা তো এরও চিন্তা করি, রানী কি ফিগারেট? ইংল্যান্ডের রানী কি ফিগারেট? স্যার তো ব্যারিস্টারি পাস করছে এখান থেকে। উনার যে ক্ষমতা ১১টা স্টেটে এখনো সভরেন স্টেটে তিনি মালিক। এবং সেখানে তো রাজপরিবার। একটা শ্রদ্ধাভক্তি এমনি থাকে কিন্তু। ফিগারেট না তিনি। তিনি কিছুই করেন আবার তিনি সবকিছু করতেছেন। কিন্তু আমাদের এখানে রাষ্ট্রপতি হচ্ছে সাবসার্ভিয়েন্ট টু দ্য উইল অফ প্রাইম মিনিস্টার। কেন হয়? ২ টা তরবারি আছে কিন্তু এখানে। একটা হচ্ছে কনস্টিটিউশন তরবারি। উনি ব্রেক করতে পারবেন না। আর পলিটিক্যাল তরবারি। পলিটিক্যাল অব্লিগেশন মারাত্মক জিনিস। উনাকে যেই পার্টি নমিনেশন দিবে অব্লিগেশন চলে আসবে তার। এই অব্লিগেশন তো তাহলে রাষ্ট্রপতি চারটি কি করতেছি? আমরা এইখানে চিন্তা করেন যে রাষ্ট্রপতি নিরপেক্ষ করতে কি করতে হবে? আমরা যদি তারে পলিটিক্যাল কোর্সে আটকায় দিই, সে কি করতে পারে? তার ক্ষমতা আছে সে বলবে নাই। আমরা বিচৌধুরী দেখিনি। কিভাবে আউট করে দেওয়া হলো তাকে? আমরা দেখি শুধু এগুলো। আমি সেজন্যই বললাম, সংস্কারটা যেখানে করবেন এগুলো জানে সবাই। সবাই জানে। শুধুমাত্র এগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। আপনি জরুরি আইন ঘোষণা করবেন, প্রাইম মিনিস্টারকে লাগবে। এটা করবেন, প্রাইম মিনিস্টারকে লাগবে। এটা অর্থাৎ প্রাইম মিনিস্টার কেন্দ্রিক যেটা বলছি, এটা তো পার্লামেন্টারি গভর্নমেন্ট না। এটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার। বা দ্বাদশ সংশোধনী কি করছে? দ্বাদশ সংশোধনী রিয়েক্ট করে না।
এটা ছিল গণপরিষদ লাগেনি। দরকার নেই তো, আপনি অ্যামেন্ডমেন্ট করতে যাবেন, ধারা আছে। এখন কনস্টিটিউশনটাকে সেভাবে নিয়ে আসেন, কিন্তু আমি ভালো করে জানি রাজনৈতিক দলগুলো এগুলো ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব করা। উনি যদি করেন কেন করতে পারেন? কোন দলের প্রতি তার মোহ নাই। আর তিনি যদি নিজে দল গঠনে যান, কারো ইন্সপায়ার করেন, তিনি পারবেন না। তিনি তত নিরপেক্ষ ততদিন থাকবেন যতদিন তিনি দেখবেন আমি কোন দলের পক্ষে না, সমর্থনে না। যদি কোনো কারণে প্রকাশ্যে তিনি কোন দলকে সমর্থন করে থাকেন, তৈরি চিন্তা করেন, সেদিন তিনিও তার পারবেন না। এই বিদ্যমান আইন তার লাগবে। আইনগুলি হচ্ছে শাসকের জন্য রক্ষা কবচ। আমি সেই জন্যই বললাম আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। জুডিশিয়ারি ঠিক করেন, কোর্টগুলো সমস্ত কোর্টগুলো দিয়ে দেন বিচার বিভাগের কাছে, এবং বিচারপতি নিয়োগে নীতিমালা করেন। কোন দলীয় ব্যক্তি শুধু দলের পরিচয় আসবে না, দল করতে পারে সে, কিন্তু তার মেধা, যোগ্য, দক্ষতা, ট্র্যাক রেকর্ডটা কি আছে? উনি চেয়ারে বসলে ন্যায় বিচার করবেন না দলের প্রতি থাকবেন? এখন যেটা হচ্ছে, আওয়ামী লীগ নাই, এখানে কিন্তু সব বিএনপি এসে বসছে কোর্টের, ওখানে তো অন্য দল কম, তাহলে সেখানে কি হচ্ছে? এগুলিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা মুখে যত চিৎকার করি না কেন, বাস্তবে কি হচ্ছে? নমুনাটা কি হচ্ছে? ট্রেড ইউনিয়ন হচ্ছে, ট্রেড লটা কি হচ্ছে? আমরা পুঁজিপতি তৈরি করতেছি, ব্যাংক ধ্বংস করে দিছি। এখন কি আরেক গোষ্ঠী নিয়ে আসবো? সম্ভব না। তাহলে ব্যাংকগুলিতে কে আসবে? আমাদের এখানে সবই কিন্তু এখন যাকে আনবেন কোনো না কোনোভাবে আওয়ামী লীগ, বিএনপি সমর্থক, দূরবর্তী নিকটবর্তী। কারণ দেশটা দ্বিধা বিভক্ত, অথবা কোনো ভাবে কেউ জামাত সমর্থক হইতে পারে। তাহলে কি করবেন? যেই সমর্থক কিচ্ছু আসে না, আপনি দেখবেন উনির ইন্টিগ্রিটি আছে কিনা, উনি চেয়ারে বসে নিরপেক্ষ হতে পারবেন কিনা? পারবেন না কেন? আচ্ছা, সোলেমান ভাইরে যদি চেয়ারে বসে দেন, বড় চেয়ারে বসে দেন, আমি তো মনে করি উনি এবি পার্টি আহ্বায়ক, উনি চিনবে না, পার্টিকে চিনবে না। উনি তখন বলবে আমাকে দায়িত্ব, আমি দায়িত্ব অর্পিত হয়েছে, আমি এটা করবো। স্যারও আমি আশা করি তাই করবে। সুতরাং আমার কাছে সে এবি পার্টি বড় পরিচয় না। বড় পরিচয় হচ্ছে সোলেমান ভাই যখন চেয়ারে বসে গেছে, তিনি জাতির, তিনি জনগণের, তিনি রাষ্ট্রের, এবি পার্টি না। কিন্তু আমাদের এখানে তিনি আওয়ামী লীগের, তিনি বিএনপির, তিনি জাতীয় পার্টির। এটা কেন আসতেছে? এই জন্য আসতেছে দলীয় কাঠামোতে গণতন্ত্র নাই, দলের ভিতরে গণতন্ত্র নাই, ওখানে স্বৈরাচার। স্ট্যান্ডিং কমিটি, এই কমিটি, সেই কমিটি আছে, সেন্ট্রাল কমিটি, কোনো দাম নেই। পার্টির মহাসচিব হচ্ছেন মূলত বলতে পারেন গোলাম টু দ্য পার্টি প্রেসিডেন্ট। কোন একটা দলের মহাসচিব যে কোনো মুহূর্তেই গিলনের পড়ে যেতে পারে। এটা কিসের মহাসচিব হলো? আমরা দেখেছি, আগে তো ছিল পার্টির মহাসচিব শক্তিশালী ছিল, নাম শুনছি, এরা পার্টির মহাসচিব। এখন কি হয়েছে? পার্টির মহাসচিব মানে মোস্ট লয়াল টু দ্য পার্টি চিফ, যেটা ওবায়দুল কাদেরকে দেখেছি, অতিরিক্ত লয়াল হয়ে গেছে। এখন মির্জা ফখরুল কি করতেছেন? ওনার কোনো ক্ষমতা নাই নিজের বিবেক দিয়ে কথা বলবেন, যে বিবেকের সাথে তারেক জিয়ার বিবেক সংযুক্ত না আছে। তারেক জিয়ার বিবেকটাকে তার বিবেক হবে না, নাহলে তার পথ থাকবে। যে কোনো পার্টির মহাসচিব বলেন না কেন, ওইটি নিয়ম। তাহলে এই যে আমরা একটা পার্টি তৈরি করতে চাই, একটা নেতা তৈরি করলাম, এক নেতা সর্বস্ব দল। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা মুখের কথা বলি, কিন্তু বাস্তবে কি? নেতা সবার চেয়ে বড়। বাস্তবে আমরা দেখেছি তো, এগুলি পরিবর্তন করতে গিয়ে আপনার গণপরিষদ লাগবে না, এগুলি লাগবে দলকে ঠিক করে। এখন ডক্টর ইউনূস কি করতে পারে? উনি আহ্বান জানাতে পারেন, উনি কি দল ঠিক করে দিব? না, দল তারই ঠিক করতে হবে। হ্যাঁ, নির্বাচন কমিশনকে বলতে পারে যে আপনি একটা নির্বাচন কমিশন নিয়োগ করেন, ওইখানে একটা পদ, যিনি দেখবেন প্রত্যেকটা পার্টি নির্বাচন ঠিক মতো করতেছে কিনা, ওখানে নিয়মিত ইলেকশন হচ্ছে কিনা, এবং বলে দেন কোন ব্যক্তি দুইবারের বেশি না থাকবেন না। কিন্তু এটা হবে না, এটা প্রধানমন্ত্রী চেয়ারে হবে, দলে হবে না। দলের নেতৃত্ব আসলে সমর্থনের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে এবং আনুগত্যের ভিত্তিতে। ওখানে কিন্তু এটা পারবেন না, পৃথিবীর কোনো দেশে এটা পারবে না। কিন্তু এটা প্রধানমন্ত্রী চেয়ারে পারবেন, প্রশাসনের চেয়ারে পারবেন। তাহলে দলের নেতা যেই হবেন, উনি কতটুকু গণতান্ত্রিক? এই নেতা যখন সংসদে যান, লিডার অফ দ্য হাউস হয়ে যান, অপোজিশন হয়ে যান, এবং তিনি আবার যখন প্রাইম মিনিস্টার হয়ে যান, ৩টা ক্যাপ তার মাথায় পড়ে যায়। তা কেন? কে তৈরি করলো তাকে? এই সমাজ, এই সংবিধান, এই দল, এই সংস্কৃতি। ধিক্কার দেন সেই সংস্কৃতিকে, যে সংস্কৃতি স্বৈরশাসক তৈরি করে, দৈত্য তৈরি করে, দেবতা বানা ফেলেছে নেতাগুলো সব। কে তৈরি করছে? কিন্তু এটা তো পরিবর্তন হতে পারে, এটা ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে। আমি একটা কথা বলি, এর সাথে সামনে মন্ত্রীরা চেয়ার বসা বন্ধ করে দিল। কাজী জাফর তো শুরু সবাই দেখি কার্পেটে বসে। আমার দেখেন বিএনপির আমলে তাই হয়েছে, এইবার তো আরো বেশি হয়েছে। কারণ ওপেনলি যখন পার্টির মহাসচিব পার্টির নেত্রীকে পায়ে ধরে সালাম করেন, থাকে না, আপনি সালাম অবশ্যই করবেন, কিন্তু পথ পরপর সালাম করছেন, মেসেজটা কি? আপনি তো পার্টি,
উনি হচ্ছেন যে কোনো একটা পার্টিতে একটা উপজেলা লেভেল নেতা চেঞ্জ করতে পুরো পার্টির চিফকে লাগে, কেন লাগবে? ডিসেন্ট্রালাইজেশন এন্ড কনসেন্ট্রেশন এক জিনিস না। আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি না। প্রবলেমটা হচ্ছে এই সমস্ত টার্মগুলি বুঝতে হবে কিন্তু নেতাদের। কাজেই আমরা যখন নেতা ভিত্তিক দল করছি, রাষ্ট্র নেতা ভিত্তিক হয়ে গেছে, যখনই রাষ্ট্র চাইবেন আপনার রাজনৈতিক মানে গণতান্ত্রিক সবার এক কর্তব্য দলটা কি দেখেন তো, যে সব দল পৃথিবীতে আছে দলের ভিতরে গণতন্ত্র আছে। ভারতের কথা বলেন, আজকে মমতা ব্যানার্জি ৩-৪ বার হয়ে গেল তো ভোটে আসছেন তিনি। মোদির মতন লোক তো ভোটে আসছে, ওখানে তো কারচুপির কথা বলা হয়নি। নির্বাচন ভোট হয় কয়েকদিন লাগে, ইলেকশন হয় অনেক পরে রেজাল্ট দেয়, বলছে চুরি করছে। আমাদের কেন হয় এখানে? কে না নির্বাচন কমিশনে কে হবে? উনি থাকবেন জাতির বড় বিবেক, হিমালয়ের মতো তার ব্যক্তিত্ব থাকবে, সততা থাকবে এবং কাব্যে সব। নির্বাচন পরিচালনা করবে কে? নির্বাচন কমিশন নিজস্ব উইং করবে, নট ডিসি নট এসপি, সহযোগিতা নেবে। এগুলো ঠিক করে না কেন? এগুলোর জন্য কি সংবিধান গণপরিষদ লাগে নাকি? আমি বলেছি যেহেতু ওটা করলে ভালো হতো, কিন্তু কাজটা করতে পারতেছে না বিভিন্ন কারণে, বাস্তবতা পারবো না। তাহলে যেটা আছে বিদ্যমান অবস্থায় সেখানে যত সংশোধন আনেন না কেন, আপনি অম্বুডসম্যান সৃষ্টি করে ফেলা, কিন্তু করবেন না তো। এখন আমরা বলতে পারি, কিন্তু যখন দেখা যাবে যেমন ধরেন এখন প্রশাসনিক যে রিশাফলিং হচ্ছে, এখন কি জন্য হচ্ছে? এখানে যারা আছেন তাদের ইচ্ছা হচ্ছে। আমি সোলেমান ভাই জিজ্ঞেস করি, দ্বিমত পোষণ করতে পারবেন প্রশাসনের লোক, কিন্তু হচ্ছে দেরি। এখন আমরা যে কাঠামো সাজাতে চাচ্ছি, আমরা মনে করতেছি আমাদের জন্য সহায়ক যে তিনি আসবে। আবার দেখলাম এত লোক প্রমোশন দিয়েছে, দুর্নীতিগ্রস্ত লোক সেখানে আছে। তাহলে প্রমোশন দিতে হবে আমাকে? প্রফেসর ইউনূস কি প্রমোশন দেওয়ার জন্য আসছেন? উনি কি আনসার দাবি হবে? উনি কি টাকার ভান্ডার নিয়ে আসছেন? আলাউদ্দিন প্রদীপ পেয়ে গেছেন, আমি সবকিছু করবো না। ওনাকে একটা মহৎ উদ্দেশ্যটা হলো যে আমি একটা সংস্কার করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে দেবো আপনাদের চালান। উনি বলছেন আমি তো দেশ চালাতে পারবো না। কিন্তু ওনার এই কথাগুলো দুইটা অর্থ আছে কিন্তু। একটা হচ্ছে তার ট্র্যাক রেকর্ডটা কি বলে। তিনি কোন একটা সময় দল করতে চেয়েছিলেন, অর্থাৎ তার মাথায় রাজনীতি ছিল। তিনি যে কোনো কারণে জনগণের সমর্থন পাননি, অথবা তার টেকনোলজি মানুষ বুঝে নেই, তিনি ফেল করেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো সমৃদ্ধ বাংলাদেশ, সুলেমান ভাই এবং সারোয়ার দৃষ্টি আকর্ষণ করতেছি, সমৃদ্ধ বাংলাদেশ সালমান রহমানের পার্টি করলো। সেই পার্টিতে চিফ গেস্ট হয়েছিল কে? ডক্টর ইউনূস। সালমানের পার্টি, সেখানে যে প্লেটোর মতো একটা প্ল্যাটনিক বক্তৃতা দিয়েছিলেন, আমি সেটা আর্টিকেল লিখেছিলাম এই লিস্টে, উনি দিয়েছিলেন। কিন্তু কাজেই উনি যতই বলেন আমি রাজনীতি বুঝি না, আপনি বোঝেন, আপনার চেয়ারটি তো রাজনীতি, প্রধানমন্ত্রীর চেয়ার তো রাজনীতি অবশ্যই। আর রাজনীতিবিদ ডিল করতেছেন আপনি, রাষ্ট্র চালাতেছেন আপনি, রাষ্ট্র পরিচালনা মানেই তো রাজনীতির একটা অংশ। সেই ক্ষেত্রে যদি কোনো আমরাও দেখতে পারি এই চেয়ারে বসে তিনি কোনো দল বা অংশকে উনি গুরুত্ব দিচ্ছেন, উনি বায়াসড হয়ে যাচ্ছেন, সেদিন কিন্তু তিনিও বিতর্কিত হবেন। উনি ততক্ষণ বিতর্কিত হবেন না যতক্ষণ জাতির আশা আকাঙ্ক্ষা শূন্য কাজ করে যাবেন। কিন্তু এই কাজটা খুব দুরূহ ব্যাপার কিন্তু বাংলাদেশের জায়গায় আমরা জানি না কি হবে। আজকে দেখলাম আমি, দেখেন ব্যক্তি একটা ফ্যাক্টর কিন্তু প্রফেসর ইউনূস যখন চেয়ারে বসেছেন, অস্ট্রেলিয়া আজকে দিয়েছেন বন্যাতে সাহায্য হয়েছে $1 বিলিয়ন। চিন্তা করতে পারেন পৃথিবীতে হয়েছে না? আমি জানি হিসাব ঠিক আছে, টেলিভিশন দেখলাম আমি, আর মানে প্রায় 8,000 কোটি বন্যাতে সাহায্য দেওয়ার জন্য অস্ট্রেলিয়া বলছে। যখন পাকিস্তান তার সাথে দেখা করলো হাই কমিশনার, তারাও বললো আমরা সাহায্য করব। সাথে সাথে কিন্তু প্রেস বিবৃতি হয়েছে, সেখানে কি লিখেছে? পাকিস্তান বলেছে, অনেক কথা পরে লিখেছে পাকিস্তান চাচ্ছে কি আমরা সাহায্য করবো। ভালো কথা, আপনি সাহায্য করবেন তো করতে পারেন, আপনি করতে পারেন সাহায্য, কিন্তু বলা হয়েছে কি পাকিস্তানের তো সে তৌফিক নেই, পাকিস্তানের তৌফিক নাই সেভাবে করার, সমস্যা মধ্যে আছে। তারপরে কি বল সাহায্য করবো। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পাকিস্তান সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে। আমাদের কিন্তু তারাই আক্রমণ করে 26 তারিখে, যদি ঠিক করে বলেন 24শে মার্চ পর্যন্ত আলোচনা চলছিল, ইয়াহিয়া খান ভুট্টো, শেখ মুজিবুর রহমান দল চলছে, কিন্তু অতর্কিত ভাবে ঠিকঠাক কি করলেন? রাজারবাগ পুলিশ ফাঁড়ি করলেন। কে করলো এটা? আর এই শাহবাজ কি বললো বক্তৃতায়? বাংলাদেশে একটা পতন হয়েছে, এমন একটা ব্যক্তি ছিল যে পাকিস্তানের বিরোধিতা করেছিল, এমন তার পতন হয়েছে। আমি ধিক্কার জানাই তার এই বক্তব্যের। একটা প্রতিবাদ হয় বাংলাদেশ থেকে। আপনি আবার কেন আমাদের খোঁচা মারতেছেন? মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেছেন তো, করেন না।
যারা পাকিস্তানের প্রতি প্রেমিত ভালোবাসা দেখান, আমিও তো পছন্দ করি। আমার সাথে পাকিস্তানের অ্যাম্বাসেডর আরেকজন ভালো সম্পর্ক ছিল, আমি যেতাম সেখানে। আমি তো আমি যাবো না কেন? প্রশ্ন হচ্ছে পাকিস্তানের চিন্তা ভাবনা কিন্তু ওই কাজ করতেছে। আমি আরো জোর দিয়ে বলি, 1996 হাসিনা পাওয়ার আসলে 97 এর দিকে সম্ভবত পাকিস্তানের ফরেন সেক্রেটারি নাজিম উদ্দিন উনি একটা ডেলিগেশন চিফ এখানে আসলেন এবং রাবেতা আল্লাহ নিয়ে কথাবার্তা ছিল, প্রত্যাবর্তন নিয়ে কথাবার্তা হচ্ছিল। সে আলোচনা ফেল করলো। তখন সে কি বললো প্রেস কনফারেন্সে যাওয়ার সময়? পাকিস্তানের সাথে সম্পর্ক বাংলাদেশ আছে, সেটা আমরা দেখবো। তো ভারতের সাথে যদি কোনো কিছু ঘটে আমরা বাংলাদেশের পক্ষে থাকবো, একটা খোঁচা দিলেন। আমি সেই জন্য বলছি, যারা পাকিস্তানের প্রতি অতি প্রীতি দেখাইতেছেন, ভূ রাজনীতি বোঝার চেষ্টা করেন, কিন্তু পাকিস্তান এই মুহূর্তে কিছু করতে পারবেন আপনি সংকট সৃষ্টি করা ছাড়া। কারণ তার নিজের পায়ে মাটি নেই কিন্তু অর্থনৈতিক ভাবে। আর সার্ক যে কথা বলতেছে, সার্ক সৃষ্টি হয়েছে কিন্তু পাকিস্তান সর্বসম্মতিতে। পাকিস্তান একটা পার্টি ছিল সেখানে এবং সবাই একমত হয়েছিল দ্বিপাক্ষিক আলোচনা হবে, মাল্টিলাটারাল আলোচনা হবে না। তো কেন আপনি একটা ভারতকে দোষ চাচ্ছেন এর জন্য? সেদিন তো সেটা করেছিল। সুতরাং চুক্তি আলোচনা করবেন, ভিতরে যাবেন। এই দর্শক খুশি করার জন্য কথা বলেন না কিন্তু। দর্শক কি খুশি হবে? বাড়িতে যাবে আপনার বকা দিবে কিন্তু। আমার কথা হলো পাকিস্তান আমাদের একটা দেশ, ভাতৃপ্রতিম দেশ, আমরা সেভাবে চাই। তাদেরও পরিবর্তনের প্রয়োজন আছে চিন্তা ভাবনার মধ্যে। হুইমসিক্যাল কথা বললে চলবে না এবং দেখতে হবে না যে কাজ করবে না যে আমার ফরেন পলিসিতে যাতে আমার ইমব্যালেন্স কিছু ক্রিয়েট না করে। আমি চায়নার কথা বলছি আপনাকে। চায়না পতনের 2 দিন আগে বলছে এই সরকার হাত দেব না, আমরা এটা আভ্যন্তরীণ ব্যাপার। আবার চায়না পতনের পরে কি করলো? দেখা গেলো যে বিএনপির সাথে কি বললাম। এখন বুঝবেন কিন্তু এরা কিন্তু যার যার ভূ রাজনীতি স্বার্থে কিন্তু আছে। এবং একটা পর্যায়ে কি হবে? চায়না আগে আসবে, খেলাটা কি হবে? ভারত আর আমেরিকা আবার এক হয়েছে সম্পর্ক। ভূ রাজনীতি কিন্তু খুব টালমাটাল অবস্থায় চলে। প্রতি মুহূর্তে অঙ্কে ইকুয়েশন, জিওমেট্রি, ক্যালকুলাস চলছে এখানে, ম্যাথামেটিক্স। এখানে ভুল হয় না কিন্তু। আমি সেই জন্যই বললাম সোলেমান ভাই এবং সারোয়ার, যত দ্রুত সম্ভব এই সংস্কারগুলো যাতে ঘটে যায় এবং পাশাপাশি যতগুলি কাজ করা হবে, আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর রাজনীতিবিদদের সাথে বসেন, এক্সচেঞ্জ করেন, আমি এটা করতে সেটা করতে। কারণ এই রাষ্ট্রের কিন্তু নিয়ত আপনি নাই, রাজনীতিটা কিন্তু একজন যাবে একজন আসবে, তাদেরকে আপনি রাখেন এবং তাদেরকে পরামর্শ নেন করেন। আমার বিশ্বাস এগুলি করতে পারলে ডক্টর ইউনূস বাংলাদেশ ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকে। ডেমোক্রেসি, প্লুটোক্রেসি, বিভিন্ন ক্রেসি কথা বলা হচ্ছে, টোটালিটারিয়ানিজম, এটা সেটা। এবার আমরা দেখলাম যে বাংলাদেশে একটা মতবাদ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে মাফিয়া ক্রেসি। রাজনীতি যখন মাফিয়া ক্রেসি হয়ে যায়, অর্থনীতি মাফিয়া ক্রেসি হয়ে যাবে, ধর্ম কিন্তু মাফিয়া ক্রেসি হয়ে গেছে, প্রশাসন মাফিয়া ক্রেসি হয়ে গেছে। এই যে মাফিয়া ক্রেসি, এটা তখনই হবে যখন দলের একজন নেতা হবেন সব, সংগঠনের একজন নেতা হবেন সব, রাষ্ট্রের একজন নেতা হবেন সব। এই মাফিয়া ক্রেসি উত্তরণের জন্য যা কিছু প্রয়োজন, 2টা প্রশাসনিক কথা সেগুলো শেষ করে দেব। সুলেমান ভাই, আপনি তো আবারও আপনাদের শাসন করতেছি। এই যে দেখেন বাংলাদেশে 2টা প্রশাসনিক অংশ দেখেন, ট্রেনিং সেন্টার আসে, এই পিএটিসি, পুলিশ স্টাফ কলেজ, সারদা পুলিশ একাডেমি, বিভিন্ন প্রশাসনিক কতগুলো ইনস্টিটিউট আছে, ট্রেনিং দেওয়া হয়। আমরা দেখেছি বিগত 15 বছরে এখানে এটাকে দেওয়া হতো ডাম্পিং পোস্ট। পিএটিসি মর্যাদা অনেক বেশি, কিন্তু বলতে পারে নেক্সট টু ক্যাবিনেট সেক্রেটারি। ওখানে দেওয়া হতো সবসময় দুর্বল চিত্তের যে লোকটাকে সরায় দেওয়া হলো, ডাম্পিং পোস্ট। কেন করা হতো? পুলিশ স্টাফ কলেজ সবচেয়ে মেধা লোকটাকে কেউ সরাই দিল। আপনার এই যে করছেন, আপনি সারদা পুলিশ একাডেমি দিয়ে সরাই দিলেন, দলীয়করণ এইভাবে হয়েছে। কিন্তু এখন সময় এসেছে, কিন্তু জনাব আলিমা মজুমদার, আপনি তো ক্যাবিনেট ছিলেন, আপনি দেখেছেন এগুলো। এখন হাত দেন, আপনি এই পিএডিসিতে এমন লোক নিয়োগ করেন, এখানে চুক্তিভিত্তি নিয়ে আসেন, প্রশাসন হবে না, এই বেস দিয়ে হবে না, কিন্তু এমন লোক বসায় দেন যার মাথার উঁচা থাকবে। ওখানে কি অতীতে কারা ছিল দেখেন, পুলিশ স্টাফ কলেজে পাঠান না, সারদাতে পাঠান। পিএসসি যে রিক্রুটমেন্ট পলিসি এখানে আছে, এখানে এমন ব্যক্তিকে পাঠান যাদের পাঠালে কাজে লাগবে। উদাহরণস্বরূপ বলছি, তখন আমাদের কবির আশরাফকে নিয়ে আসেন এখানে, পিএইচডিতে পাঠাতে পারেন, এখানে আনতে পারেন। অর্থাৎ তার মেধাটাকে যদি রাষ্ট্র কাজে লাগাতে চায়, উনি একটা সিম্বলিক উদাহরণ। এই যেহেতু যারা আছে তাদের নিয়ে আসেন। এখন বয়সের দিকে দেখাবেন না, কিন্তু সব বয়স শেষ করে দেন। যে বাংলাদেশ গভর্নরের ক্ষেত্রে বলছেন বয়স প্রয়োজন নাই, যারা চুক্তি পাইল বয়স প্রয়োজন নাই। এখন এইভাবে নিয়ে আসেন না কেন? রাষ্ট্র যদি সংস্কার করতে হয় তাহলে এমন কিছু লোক নিয়ে আসেন যারা চেয়ারে বসতে চেয়ারটা আলোকিত হয়ে যাবে।
উদ্বুদ্ধ অনেকরা এমন কাউকে আইনেন না যিনি তদ্বির করে আসবে অথবা আপন লোক হিসাবে আসবে, তাহলে কিন্তু যা লাউ তাই কদু হবে। আমি সেই কথাই শেষ করে বলবো যে ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ তাকে হেদায়েত করুক, হেফাজত করুক, শক্তি দউক, সামর্থ্য দউক, যাতে তিনি যেই মেধা সুনামনি চেয়ারটায় বসেছেন, তার বিদায়টা যাতে হয় ঐতিহাসিক ও উজ্জ্বল। আমি সেদিন অপেক্ষায় আছি। ধন্যবাদ।